যথারীতি আজকেও চলে আসলাম ফৌজদারি কার্যবিধি আইনের পাঠ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা নিয়ে। তো গতকালকে লাইভে আসার পরে আমি অবজার্ভ করেছি বা আশায় ছিলাম যে যদি কারো ন্যূনতম উপকারে আসে বা কেউ দেখেন তাহলে আমি আবারও কন্টিনিউ করব। যাই হোক, আমি আশানুরূপ যদিও ভিউ খুব কম হয়েছে, কিন্তু তারপরও যারা দেখেছেন তাদেরই অনেকেরই উপকার হয়েছে। তো বিশেষভাবে আমি বেশি আশাবাদী হয়েছি এলএলবি শিক্ষার্থী না বা নন এলএলবি অনেকেই দেখেছেন। তো এটা খুবই আশাপ্রদ একটা বিষয়। আমরা যারা এলএলবি করেছি তারা একটা কথা জানি, একটা ল্যাটিন টার্ন আছে ইগনোসিয়া জুরিস নন এক্সিকিউসাট। ইগনোসিয়া জুরিস নন এক্সিকিউসাট অর্থাৎ আমি জানি না, এই অজুহাতে কখনোই আইন কাউকে ক্ষমা করবে না। কেউ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যদি বলে আমি এই আইন সম্পর্কে জানা ছিল না, যদি জানা থাকতো তাহলে আমি এই কাজটা করতাম না, এই কথা বলে কখনোই বিচার থেকে রেহাই পাবেন না। অতএব আইন জানা শুধুমাত্র একজন অ্যাডভোকেট বা একজন এলএলবি শিক্ষার্থীর বিষয় না, আইন জানতে হবে প্রত্যেককেই। যখন একটা আইন পাশ হয় তখন ধরে নেওয়া হয় যে এই আইনটা সবাই জানে এবং এই আইনটা জানানোর জন্য সরকারি গ্যাজেটে এটা প্রকাশ করা হয়। অতএব আইন জানাটা প্রত্যেকটা মানুষের কর্তব্য এবং নাগরিক অধিকার। একটা বিষয় লক্ষ্য করেন, কালকে বলেছিলাম যে ফৌজদারি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন। তো পদ্ধতিগত আইন এবং আর মূল আইন, এই দুটো আইনের ব্যাখ্যা যখন আমরা করতে যাই তখন দেখি যে মূল আইন হচ্ছে মানুষের অধিকার নির্ণয় করে। অর্থাৎ আইনের উদ্দেশ্য হচ্ছে মূলত মানুষের অধিকারকে রক্ষা করা। আমরা যাতে সমাজে নিজেদের অধিকার রক্ষা করে নিজেকে অন্যের ক্ষতি থেকে, অন্যের করা বিনষ্ট থেকে, যাতে ক্ষতি সাধন থেকে যাতে আমরা বাঁচতে পারি, এই কারণে আসলে আইন তৈরি হয়। এটা হচ্ছে আইনের মূল কথা। অতএব আইন জানাটা প্রত্যেকটা নাগরিকের কর্তব্য, কারণ আমরা আমাদের অধিকার রক্ষা করতে চাই। সেই ক্ষেত্রে শুধু এলএলবি না অথবা শুধুমাত্র বার কাউন্সিল পরীক্ষার্থী তারা যে দেখবে তা না, একজন সাধারণ মানুষের আসলে এটা দেখা উচিত। আর আইন জানাটা এবং আইন মানাটা প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি। একজন লোক চিকিৎসা শাস্ত্র সম্পর্কে না জানলেও চলবে, কিন্তু আইন সম্পর্কে সবাইকে জানতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, একজন আমাকে মেসেজ করে বলেছেন, ভাইয়া আমাদের যেহেতু এটা বার কাউন্সিল পরীক্ষার জন্য, সুতরাং পুরো আইন তো পড়ার দরকার নাই, পুরো আইনের ব্যাখ্যা করারও দরকার নাই, আমাদের পুরো আইন জানার দরকার কি? আমাদেরকে, যদি আপনি লাইভে আসেনি তাহলে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আছে যেগুলো পরীক্ষাতে আসবে শুধুমাত্র ওগুলোর উপর আলোচনা করেন। হ্যাঁ, আমি একমত যে আমাদের ওটাই পড়া উচিত যেটা আমাদের পরীক্ষায় কাজে লাগবে। কিন্তু একটা বিষয় দেখেন, আমরা যদি এখন থেকে শুধু ধারাগুলো মুখস্থ করা আরম্ভ করি, আসলে পরীক্ষা যদি 6 মাস পরে হয় আমরা কিন্তু মুখস্থ রাখতে পারবো না। 6 মাস পরে আপনি আজকে যেটা মুখস্থ করেছেন এটা কিন্তু বারবার মুখস্থের উপর থাকতে হবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। সুতরাং আমাদের পরীক্ষার আগে আগে সব কিছু মুখস্থ করলে আমাদের দীর্ঘদিন মনে থাকবে। আর সেকেন্ড পয়েন্টটা দেখেন, আমরা যদি কোনো একটা নতুন এলাকায় যাই তাহলে আমরা যদি আমাদের ধরেন আমরা তো ঢাকায় বেশিরভাগ মানুষের আসলে যাযাবর মতো এক এক সময় এক এক এলাকায় যায়। তো নতুন একটা এলাকায় গেলে দেখা গেল ওই এলাকার অলিগলি আপনি কিছু চেনেন না, বা বাসাটা চেনার জন্য আপনি কি করছেন? বাসাটা চেনার জন্য আপনি যাওয়ার সময় ডানে তাকাচ্ছেন, বামে তাকাচ্ছেন, বিভিন্ন গলি দেখতেছেন, কোথায় কোন দোকানের কি সাইনবোর্ড আছে আপনি সব দেখতেছেন। মানে আশেপাশে যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো মুখস্থ করেই কিন্তু আপনি আপনার বাসাটাকে মুখস্থ করতে হয়। ইভেন ওই এলাকাতে আপনি যদি প্রত্যেক দিন কিছু সময় করে হাঁটাচলা করেন, বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ান, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে এলাকার সব কিছু আপনার মুখস্থ হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি আশেপাশে তাকাবো না, কোনো কিছু তাকাবো না, শুধু আমার বাসা যেটা আমার বাসা চিনলেই হবে, আপনার দ্বারা কখনোই সেটা সম্ভব হবে না। অতএব আপনি যদি পুরো আইনটা পড়ে যান তাহলে পুরো আইনটা একবার, দৈনিক বেশি না তো 1 ঘন্টা করে আপনি সময় দেন, তাও আমি তো ব্যাখ্যা করে দিচ্ছি, 1 ঘন্টা করে সময় যদি আপনি দেন, পুরো আইনটা সম্পর্কে ওভারঅল ধারণা থাকলে যেটা হবে সেটা
সবচেয়ে বড় উপকার যেটা হবে, আপনি যে মুখস্থ করে গিয়েছেন সেখানে যদি 40টা প্রশ্ন কমন আসে, দেখা যাচ্ছে যে 2, 4টা 5টা 10টা প্রশ্নের জন্য অনেক ক্ষেত্রে অনেকে ফেল করে, বা অনেকে 2টা প্রশ্নের জন্য ফেল করে। পুরো আইনটা যদি একবার ওভারভিউ আপনি করে যান, পুরো আইনটা যদি শুনে যান, আপনি তো শুধু শুনবেন বসে বসে, শুনে গেলেও দেখা যাচ্ছে 2-1টা পয়েন্ট মনে থাকলো। এই 2-1টা পয়েন্ট দিয়ে যখন আপনি বার কাউন্সিল পরীক্ষা বসবেন, এমসিকিউতে আসবেন, আপনি যদি 5টা নাম্বারও বেশি পান, হয়তো আপনি অ্যাডভোকেট হয়ে যেতে পারবেন। আর আপনি জানেন না আসলে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, সেই ক্ষেত্রে পুরো আইন পড়লে 2টা উপকার। সেটা হচ্ছে আইনটার সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকবে, আর দ্বিতীয় হচ্ছে মুখস্থ রাখতে আসলে সহজ হবে আপনি যখন সব কিছু বুঝবেন। আর হাতে তো এখনও 6 মাস সময় আছে, 3 মাস সময় অন্তত আইনগুলো আমরা একটু দেখি, তারপরে না হয় এমসিকিউ আকারে আমরা মুখস্থ করতে হয় কীভাবে, এমসিকিউর উপরে কীভাবে কথা বলবো সেটা পরে আমরা করব। যাই হোক, যারা মেসেজ করেছেন তাদেরকে ধন্যবাদ। তবে আমার এই যে আমি আসলে এটা ক্লাস নিচ্ছি না, এটা হচ্ছে আমি নিজে পড়ছি এবং নিজে যেটা পড়ছি যেটা বুঝছি সেটা অন্যদেরকে জানাচ্ছি। তো আমার এই পাঠ এবং আমি যে সংক্ষিপ্ত ব্যাখ্যা করছি, এটা যদি আপনাদের ন্যূনতম উপকারে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আসলে উৎসাহ পাই, আর জিনিসটা অবশ্যই শেয়ার দেবেন। তো যাই হোক, আমরা এখন আসছি গতকালকে আমরা যে পর্যন্ত পড়েছিলাম সেটা হচ্ছে আমরা নন কগনিজেবল অফেন্স, ধর্তব্যযোগ্য না, যেটাকে বলা হচ্ছে ধর্তব্য নয় এমন অপরাধ, এটা সম্পর্কে পড়েছিলাম। এই পর্যন্ত আমরা পড়েছি। তো আমরা আজকে ও থেকে আরম্ভ করব। সেকশন 4 সাবসেকশন 1 এর ক্লজ ও। ওকে, এখানে কি বলা হয়েছে? ও কালকে পড়েছিলাম, সরি, ও কালকে পড়েছিলাম। এখানে বলা হয়েছিল যে অফেন্স কাকে বলে বা অপরাধ কাকে বলে, এটা আমরা গতকালকে পড়েছি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে বিতে লেখা আছে, অফিসার ইন চার্জ অফ এ police station includes when the officer in charge of the police station is absent from the station house or unable from illness or other cause to perform his duties. The police officer present at the station house who is next in rank to such officer and is above the rank of constable, or when the government so directs any other police officer so present. অর্থাৎ বলছে যে অফিসার ইনচার্জ অফ এ পুলিশ স্টেশন, একটা পুলিশ মানে একটা থানার অফিসার ইনচার্জ, যাকে আমরা বলি ওসি কাকে বলবে? ওসি বলতে যিনি ওসি আছেন তাকে তো বুঝাবেই, এছাড়াও এটাকে সংযুক্ত করে এই আইনে। ওসি বললে শুধু ওসিকে বোঝাবে না, যদি দেখা গেছে যে ওয়েন দ্য অফিসার ইন চার্জ অফ দ্য পুলিশ স্টেশন ইজ অ্যাবসেন্ট, যখন ওসি উপস্থিত থাকবে না, ফ্রম দ্য স্টেশন হাউস, মানে পুলিশ স্টেশন হাউস থেকে, পুলিশ স্টেশনের যে হাউসটা আছে এই হাউস থেকে, আমরা যাকে থানা বলি এখন, ওই থানা থেকে যখন সে অ্যাবসেন্ট থাকবে, সে থাকবে না, অর আনএবল ফ্রম ইলনেস অর আদার কজ টু পারফর্ম হিজ ডিউটি, অথবা সে হয় অ্যাবসেন্ট থাকলো, অথবা তার শারীরিক অসুস্থতার কারণে বা অন্য যে কোনো কারণে সে তার দায়িত্ব পালন করতে পারছে না। এমন অবস্থায় কি বলছে? দাও পুলিশ অফিসার প্রেজেন্ট অ্যাট দ্য স্টেশন হাউস, ওই স্টেশন হাউসে মানে পুলিশ থানার ভিতরে তখন যে প্রেজেন্ট থাকবে নেক্সট টু ইন র্যাঙ্ক টু সাচ অফিসার, মানে ওসির পরে র্যাঙ্কে যে অফিসারটা থাকবে সে, অ্যান্ড ইজ অ্যাবভ দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল, মানে ওসির পরে, এটার বিষয়টা এরকম দাঁড়াবে যে ওসির পরে যে পদ আছে তারপরে যে পদ আছে, এইভাবে হচ্ছে যে প্রেজেন্ট থাকবে সে হচ্ছে ওসি হিসাবে গণ্য হবে তখন এই আইনের আওতায়, কিন্তু সে অবশ্যই কনস্টেবলের উপরে হতে হবে। হ্যাঁ, তো ইজ অ্যাবভ দ্য র্যাঙ্ক অফ কনস্টেবলের উপরে থাকতে হবে। ওয়েন দ্য গভর্নমেন্ট সো ডিরেক্ট, অর
অথবা when the government so directs any other police officer so present, অথবা দেখা যাচ্ছে কোনো একটা থানায় বর্তমানে ওসি নাই, এমন অবস্থায় যদি গভর্নমেন্ট সরকার যদি কাউকে বলে দেওয়া হয় যে ওসির দায়িত্ব এই ব্যক্তি পালন করবে, তাহলে ওই ব্যক্তিও ওসি হিসাবে কি হবে, গণ্য হবে। তার মানে হচ্ছে কোনো একটা এই আইনের কোনো একটা ধারায় বলা হচ্ছে যে ওসির এই দায়িত্ব, তখন হচ্ছে বলছে যে এই অবস্থায় যদি মূল ওসি না থাকে তাহলে তারপরে র্যাঙ্কে যে আছে বা তার উপরের র্যাঙ্কে যে আছে, মানে কনস্টেবল উপরে যে কোনো র্যাঙ্ক যে হচ্ছে সর্বোচ্চ প্রেজেন্ট থাকবে সেই তখন ওসি হিসেবে গণ্য হবে। অথবা সরকার যদি কোনো ব্যক্তিকে, কোনো পুলিশ অফিসারকে, অন্য কোনো পুলিশ অফিসারকে যদি সরকার বলে দেয় যে হ্যাঁ এই হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ওসি, তাহলে তাকেই রেফার করবে। ওকে, ক্লিয়ার। এখন আমরা আসছি কিউ নাম্বারে, কিউ নাম্বার ক্লজে আমরা পড়ছি 4-1 কিউ, প্লেস। প্লেস মানে হচ্ছে স্থান, জায়গা। এখন জায়গা বললে এটা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যে জায়গা বললে প্লেস ইনক্লুডস অলসো এ হাউস, বিল্ডিং, টেন্ট অ্যান্ড ভেসেল। বলা হচ্ছে যে প্লেস বলতে শুধুমাত্র একটা খোলা জায়গা হবে না বা একটা রাস্তা, এরকম কিছু না। প্লেস বলতে একটা হাউসও প্লেস হিসাবে হবে, একটা বিল্ডিংয়ের ভিতরে কোনো একটা ঘটনা ঘটছে, এই বিল্ডিংটাকেও প্লেস। যদি কোথাও লেখা থাকে প্লেস, তাহলে সেটা বললে হাউসকেও প্লেস বোঝাবে, বিল্ডিংটাও প্লেস বোঝাবে, বা কোনো একটা তাঁবু সেটাও প্লেস। এমনকি জাহাজ বা ভ্যাসেল, ভ্যাসেল বলতে দুইটা জিনিসকে বোঝায়। আমরা যদি ইংরেজি দেখি তাহলে হচ্ছে একটা হচ্ছে জাহাজ হয় অথবা কন্টেনার, যেটাকে বলে কন্টেনারকেও ভ্যাসেল বলে। তো যে কোনো জায়গায় আসলে এটার মূল উদ্দেশ্য হচ্ছে প্লেস বলতে সব জায়গাতেই বোঝাবে। এখন প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ এখানে প্লেস যেহেতু বিস্তারিত সংজ্ঞায়িত করে দেওয়া হয়েছে প্লেস, তাহলে কোনো ভেহিকেলস যদি হয় যেমন বাস, ট্রাক, সেটা কি প্লেসের আওতায় আসবে? উত্তর হচ্ছে আসবে। কেন আসবে? এটার একটা ব্যাখ্যা এই আইনে আছে। আমরা একদম উপরে যাই, মনে আছে কি না কালকে বলছে যে ইন দিস কোড, এই যে দেখেন স্পষ্ট লেখা আছে, ইন দিস কোড দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন হ্যাভ দ্য ফলোয়িং মিনিংস। এই কোডের নিচের মিনিংগুলো আসবে আনলেস ডিফারেন্ট ইন্টেনশন অ্যাফেয়ার্স ফ্রম দ্য সাবজেক্ট অর কনটেক্সট। মানে হচ্ছে কোনো একটা সাবজেক্ট বা কনটেক্সট থেকে যদি কোনো একটা প্রেক্ষাপটে বা কোনো একটা বিষয়ে যদি নতুন কিছু চলে আসে তাহলে কিন্তু ওই জিনিসটা কার্যকরী হবে। সেই ক্ষেত্রে যেহেতু এখানে প্লেস সম্পর্কে বলছে, আমি ওই লাইনটা কেন প্রয়োজন এটা একটু ব্যাখ্যা করলাম। যে এখানে বলছে যে প্লেস, হ্যাঁ আমি যে এই যে প্লেস ব্যাখ্যা করছি, এই যে প্লেস শব্দটা ব্যাখ্যা করছি, অনেকে বলবেন যে কি ব্যাপার, পাগলামি নাকি এটা? প্লেস বললে তো সবাই বুঝবে বাস, ট্রাক সব কিছুই প্লেস। হ্যাঁ, এখানে ব্যাখ্যা করার কারণ আছে। যারা আমরা আইনের শিক্ষার্থী তারা জানি যে একজন বিচারক বা একজন আইনজীবী আইনে যা লেখা আছে এর বাইরে কোনো কিছু বলতে পারবে না, করতে পারবে না। যদি আইনে কিছু লেখা না থাকে তাহলে হয়তো বা তারপরে বিবেচনার বিষয়। এখন এখানে যেহেতু প্লেস ইনক্লুড করে দিচ্ছে সব কিছু, সুতরাং এখানে এখন বাস, ট্রাক বা অন্য কোনো ভেহিকেল এগুলা কি প্লেস হিসাবে গণ্য হবে কিনা, এখানে আমার দৃষ্টিকোণ থেকে যেহেতু একটা জাহাজকেও প্লেস হিসাবে বলা হচ্ছে, ভ্যাসেলকেও যে বা নৌকাকেও প্লেস হিসাবে বলা হচ্ছে, সুতরাং বাস, ট্রাক সবই প্লেসের আওতা হবে যদি কোনো প্লেস সম্পর্কে এখানে কোনো রেফারেন্স থাকে। আর অমিটেড, নাম্বার আর অমিটেড। তারপরে আসছে এস। এসে বলছে পুলিশ স্টেশন মিনস এনি পোস্ট অর প্লেস ডিক্লার্ড জেনারেলি অর স্পেশালি বাই গভর্নমেন্ট টু বি এ পুলিশ স্টেশন অ্যান্ড ইনক্লুডস এনি লোকাল এরিয়া স্পেসিফাইড বাই দ্য গভর্নমেন্ট ইন দিস বিহাফ। বলা হচ্ছে পুলিশ স্টেশন বলতে যে কোনো পোস্ট অথবা যে কোনো স্থানকে বুঝাবে। প্লেস ডিক্লার্ড, যে প্লেসটাকে ডিক্লেয়ার করা হয়েছে পুলিশ স্টেশন হিসাবে, জেনারেলি অর স্পেশালি মানে সাধারণভাবে অথবা বিশেষভাবে, যেভাবে হোক না কেন কোনো একটা জায়গা বা কোনো একটা পোস্টকে যদি পুলিশ স্টেশন হিসাবে সরকার ঘোষণা করে সেটা পুলিশ স্টেশন। অ্যান্ড ইনক্লুডস এনি লোকাল এরিয়া স্পেসিফাইড বাই দ্য গভর্নমেন্ট ইন দিস বিহাফ। এখানে দুইটা কথা আছে, একটু লক্ষ্য করেন। আমরা একটু আগে পড়েছি যে
এই যে এখানে কি লিখছে, when the, একটু এই যে when the police in charge of police station is absent from the station house, এই যে ফ্রম দ্য স্টেশন হাউস, এই যে স্টেশন হাউস, এই বিষয়টা হচ্ছে আমরা যে থানা, আমরা যাকে থানা বলে থানাতে যাই, বলা হচ্ছে যে আমরা থানাতে যাচ্ছি, ওই থানা হচ্ছে স্টেশন হাউস, এটাকেও পুলিশ স্টেশন বলা হবে। আমরা যে থানায় যাই সেটাও পুলিশ স্টেশন হবে। এখানে এই পুলিশ স্টেশন হচ্ছে ওটাকে রেফার করছে যে আমরা কখনো কখনো থানায় কোনো কাজে গেলে যে থানাতে যাই সেটা হচ্ছে পুলিশ স্টেশন। আর এছাড়াও পুলিশ স্টেশন বলতে আরও একটা বিষয়কে বোঝাবে, সেটা হচ্ছে আমরা কি লিখি চিঠিতে, জেলা, ধরেন জেলা বাগেরহাট, থানা বাগেরহাট, তাহলে জেলা হচ্ছে একটা এরিয়া, থানা হচ্ছে আরেকটা এরিয়া। তাহলে থানা বলতে ওই এরিয়াকে বোঝাবে, যখন ওই এরিয়াকে বোঝাবে তখন হচ্ছে অ্যান্ড ইনক্লুড এনি লোকাল এরিয়া স্পেসিফাইড বাই দ্য গভর্নমেন্ট ইন দিস বিহেভ, মানে থানার কার্যক্রম পরিচালনার জন্য যদি কোনো একটা এরিয়াকে বোঝানো হয় সেটাও থানা হিসাবে গণ্য হবে। এবার আমরা আসি টি, সেকশন 4 সাবসেকশন 1 টি নাম্বারে কি আছে দেখেন, পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর means any person appointed under section 492 and includes any person acting under the direction of a public prosecutor। অর্থাৎ বলছে যে পাবলিক প্রসিকিউটর, আমরা যাকে বলি পিপি বললে সবাই বুঝে, কিন্তু পাবলিক প্রসিকিউটর বললে অনেকে নাও বুঝতে পারে। পাবলিক প্রসিকিউটর বলতে বোঝানো হচ্ছে যে এই আইনেরই 492 ধারা অনুযায়ী যাকে পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেওয়া হবে, সে যেই কোনো ব্যক্তি যাকে নিয়োগ করা হবে সে হচ্ছে পাবলিক প্রসিকিউটর, এবং অ্যান্ড ইনক্লুডস এনি পার্সন, এবং বলা হচ্ছে এটা ইনক্লুড করে যে কোনো পার্সনকে, এটা যুক্ত করে যে কোনো পার্সনকে অ্যাক্টিং আন্ডার দ্য ডিরেকশন অফ এ পাবলিক প্রসিকিউটর, মানে পাবলিক প্রসিকিউটরের অধীনে তার নির্দেশনায় যদি কেউ কাজ করে সেও পাবলিক প্রসিকিউটর হিসাবে গণ্য হবে। এই আইনের কথা অনুযায়ী গণ্য হবে, মানে তাকে ওইভাবে ধরা হবে, বাট সে পরিচয় দেবে না আমি পাবলিক প্রসিকিউটর, যদি সে পাবলিক প্রসিকিউটর না হয়। এখন একটা পয়েন্ট আমাদের আলোচনা করা দরকার, সেটা হচ্ছে পাবলিক প্রসিকিউটর আমরা এখানে দেখলাম, আর এর আগে আমরা আরো একটা বিষয় দেখেছিলাম, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। আমরা একটু পিছনে আসছি, এই যে এতে লেখা আছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কি আর পাবলিক প্রসিকিউটর কি? অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের উচ্চ আদালতের সরকারি উকিল, সরকার যাকে উকিল হিসাবে, মানে উকিল হিসাবে সরকার পক্ষে যিনি মামলা পরিচালনা করবেন, ওই রকম একজন লোককে হচ্ছে প্রধান, একজন উকিলকে, সিনিয়র উকিল থেকে একজনকে সরকার অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ দেয়, এবং তার অধীনে এডিশনাল অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এগুলো নিয়োগ দেয়। তো এই আইনের এই যে এ ধারা হচ্ছে 4(1)A তে লেখা আছে যে অ্যাটর্নি জেনারেল বলতে বাংলাদেশের যে অ্যাটর্নি জেনারেল আছে তার অধীনস্থ এডিশনাল অ্যাটর্নি, ডেপুটি অ্যাটর্নি এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল সবাইকেই বুঝাবে, যদি অ্যাটর্নি জেনারেল কথাটা সিম্পলি লেখা থাকে এই আইনের কোথাও। ঠিক একইভাবে বলছে, তাহলে অ্যাটর্নি জেনারেল আমরা বললাম যে অ্যাটর্নি জেনারেল হচ্ছে কে, যাকে উচ্চ আদালতের সরকার পক্ষে হয়ে যিনি মামলা পরিচালনা করবেন তাদেরকে বলা হবে অ্যাটর্নি জেনারেল। আর পাবলিক প্রসিকিউটর হচ্ছে নিম্ন আদালত, মানে জজ কোর্টের সরকার পক্ষে যিনি মামলা পরিচালনা করবেন তিনি হচ্ছেন পাবলিক প্রসিকিউটর। তো পাবলিক প্রসিকিউটর আবার পরে আরো কিছু অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর সহ নিয়োগ দেওয়া হয়। তাহলে এই বিষয়টা ক্লিয়ার যে পাবলিক প্রসিকিউটর কি এবং অ্যাটর্নি জেনারেল কি। এখন আমরা আসি উপজেলা মিন্স, এটা নতুন করে যুক্ত হয়েছে যে 8 নম্বরে এখানে একটা আমরা দেখছি যে এখানে একটা নোট আছে, তারপরে এটাও নতুন একটা আইন
1998 সালে যাওয়ার পরে এই আইনটা আগের ইউকে রিপ্লেস করেছে এই আইনটা। তো কি বলছে, উপজেলা মিন্স এ উপজেলা অ্যাজ ডিফাইন্ড ইন দ্য উপজেলা পরিষদ অ্যাক্ট 1988, অ্যাক্ট নাম্বার 24 অফ 1988। যদিও এই 1998 সালের 24 নম্বর আইন আমাদের বার কাউন্সিল পরীক্ষার জন্য আসবে না, কিন্তু এই জিনিসটা আমরা যেহেতু এখানে পেয়েছি এটা মুখস্থ করে রাখা ভালো, ভবিষ্যতের কাজে লাগবে। দ্য উপজেলা পরিষদ অ্যাক্ট হচ্ছে 1998 সালের আইন এবং এটা হচ্ছে 24 নম্বর আইন, এটা জাস্ট আমরা মনে রাখি। এখন আমরা আসছি ধারা 4(1)V and W, এই দুইটা ধারা কি হয়েছে, অমিটেড হয়েছে। এটা অমিটেড হয়েছে কবে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 1988, অর্ডিন্যান্স নাম্বার 24 অফ 1982, তার মানে হচ্ছে ভি এবং ডব্লিউ অমিটেড হয়েছে। এখন আমরা যারা আইন পড়ি একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে আমরা এখানে দেখেছি ডব্লিউ এবং ভি, যতগুলো একটা আইন শুরুতে যখন তৈরি হয়, তৈরি হওয়ার পরে কিন্তু এটা তৈরি হওয়ার সময় যে কয়টা ধারা থাকে এই কয়টা ধারাই আইনটাতে শেষ পর্যন্ত বজায় থাকে। কিন্তু যে সংশোধনগুলো হয় এই সংশোধনগুলোতে কোনো ধারা যদি বাতিল হয় তাহলে ওটা অমিটেড করে দেয় বা রিপিল করে লিখে দিচ্ছে, আমরা দেখেছি। আর যদি কোনো কিছু অ্যাড করে সেখানে আবার কি করে, সেখানে নতুন একটা নাম্বার অ্যাড করে। যেমন আমরা শুরুতে দেখেছি 4-এর এ, এরপরে এই যে 4-এর এ, 4-এর 1-এর এ, তার মানে এই ধারাটা নতুন করে তৈরি হয়েছে, এটা বোঝা যাচ্ছে। তো নতুন ধারা এইভাবে যোগ হয়, অর্থাৎ আমরা যে আইন প্রতিনিয়ত সংশোধন হতে থাকে এবং হচ্ছে আগের ধারাগুলো যদি অমিট হয়ে যায় তাহলে সেটা উল্লেখ থাকে, তার মানে ধারা চেঞ্জ হয়ে যায় না। আমরা যে ধারাটা অমিট হয়ে গেল সেটা ওখানে অমিটেড লিখে ওই নাম্বারটা ওখানে লেখা থাকবে। তো যাই হোক, আমরা 4-এর 1-এ অনেকগুলো সংজ্ঞা পেয়েছি। এই সংজ্ঞাগুলো হচ্ছে আবার সংজ্ঞাগুলো সম্পর্কে একটু কথা বলছে 4-এর 2-এ। 4-এর 2-এ কি বলছে দেখেন, ওয়ার্ডস কি বলছে, ওয়ার্ডস which refers to acts done extend also to illegal omissions. Words which refer to acts done extend also to illegal omissions and and পরে যাচ্ছি, আগে এটার ব্যাখ্যাতে আসছে। আমরা কালকে পড়েছিলাম যে অফেন্স বলতে কোনো একটা কাজ করা বা যে কাজটা করা উচিত ছিল সেই কাজ না করাকেও বোঝায় অফেন্স, মানে অপরাধ। আপনার একটা কাজ, একটা কর্তব্য আপনি করেন নাই, সেটাও অফেন্স। আবার একটা কাজ করার দরকার ছিল না, আপনি একটা চুরি করেছেন, একজন চোর একটা চুরি করেছে, চুরি একটা অফেন্স। একজন লোকের আরেকজন লোকের চেক পরিশোধ করে দেওয়ার কথা ছিল, কিন্তু সে চেক অনুযায়ী চেকটা পরিশোধ করে নাই, চেকটা ডিসঅনার হয়েছে, এই যে সে করে নাই, এটাও কিন্তু একটা অফেন্স। এটা বলছে। এখন এখানে বলছে যে অ্যাক্ট ডান, এই দুইটা কেন দরকার হয়েছে। আগে যেহেতু একবার ব্যাখ্যা করা হয়েছে যে অফেন্স মিন্স, এই যে ওতে আছে, আমরা দেখছি এই যে ও, অফেন্স মিন্স এনি অ্যাক্ট অর অমিশন মেড পানিশেবল বাই ল টাইম বিং ইন ফোর্স, মানে হচ্ছে বর্তমানে প্রযোজ্য কোনো আইনে যদি কোনো একটা কাজ অথবা কাজ না করা যদি পানিশেবল হয় তাহলে সেটাই অপরাধ। মানে যে কোনো একটা কাজ করছেন সেটা যেমন অপরাধ, সেটা যদি পানিশেবল হয়, এবং কোনো একটা কাজ করা থেকে বিরত থেকেছেন সেটাও যদি পানিশেবল হয় সেটাও অপরাধ। সেটাও অপরাধের আওতায় আসবে, এটা বলছে। এখন এটা বলার পরও আবার ওটার কেন প্রয়োজন হয়েছে যে অ্যাক্ট। লক্ষ্য করেন এখানে বলছে যে অফেন্স কি সেটা বলছে, অফেন্সের সংজ্ঞা দিয়েছে, মানে অপরাধের সংজ্ঞা দিয়েছে, আর এখানে দিয়েছে কাজের সংজ্ঞা। এখানে বলছে যে ওয়ার্ড হুইচ রেফার্স টু অ্যাক্টস ডান, মানে হচ্ছে কাজ করা হয়েছে।
জেনারেল ক্লজেস অ্যাক্টে কিন্তু একটা বিষয় ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে অ্যাক্ট। অ্যাক্ট এই যে অ্যাক্টটা দেখছি আমরা এখানে, অ্যাক্টটাকে এখানে বড় করছি, অ্যাক্ট। এই যে অ্যাক্টটা দেখছি, এই অ্যাক্ট যদি ACT এটা যদি বড় হয়, বড় হাতের হয়, মানে ক্যাপিটাল লেটারের এ যদি হয়, তাহলে এই অ্যাক্ট মানে আইন। আর ছোট হাতের মানে স্মল লেটারের এ যদি হয়, তাহলে সেটা হচ্ছে কাজ। তো অ্যাক্ট ডান মানে হচ্ছে কি, কাজ করা হয়েছে। কোন একটি কাজ করা হয়েছে যখন এটা বোঝানো হবে, তখন আমরা কি বুঝবো? তখন বুঝবো যে কাজ করা হয়েছে মানে কাজ করা হয় নাই। ইট অলসো এক্সটেন্ড টু ইলিগেল ওমিশন, মানে কাজ করেছে, সে এই কাজটা করেছে, এটার মানে ওই কাজটা করে নাই, সেটাও কাজ করেছে বলে ধর্তব্য হবে। বিষয়টা বুঝেছেন? ধরেন একটা অফিসে কোন এক ব্যক্তি ঘুষ খায়, তো ঘুষ খাওয়াটা একটা অপরাধ, সে একটা কাজ করছে। এখন তার সিনিয়র যে ব্যক্তি আছে, সে কিন্তু ওখানে সে দেখছে বিষয়টা, দেখার পরে সে এটা যদি বাধা দিত, তাহলে ওই লোকটা ঘুষ খেতে পারতো না। এখন ওই লোকটা বাধা দিচ্ছে, কারণ আইনে যদি লেখা থাকে যে সে বাধা না দেওয়াটা অপরাধ, তাহলে সেটা অপরাধ হবে। তার মানে সে কিছু করছে না, একজন ঘুষ খাচ্ছে, সে বাধা দিচ্ছে না, তার মানে সে যে বাধা দেওয়া তার কর্তব্য ছিল, আইনে বলছে যে তাকে বাধা দিতে হবে, সে বাধা দিচ্ছে না। এবং বাধা না দেওয়াতে যদি এটা পানিশেবল হয়, বাধা না দেওয়াটা, তাহলে সে এই যে কাজটা করে নাই, এটা হচ্ছে ইলিগেল ওমিশন, মানে হচ্ছে আইনে যেটাকে করতে বলেছে সে সেটা করে নাই, সেটাও কিন্তু অপরাধ। সরি, অপরাধ না, যে আইনে যেটা করতে বলেছে সে যদি সেটা না করে, সেটাও হচ্ছে সে একটা কাজ করেছে, মানে কাজ না করেও কাজ করেছে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, 2 মানে সেকশন 4 সাবসেকশন 2। তাহলে এখানে কি বলছে যে কাজের সংজ্ঞা দিয়েছে। কাজ করা বলতে হচ্ছে যে কাজটা করা আইনে নিষেধ আছে, সেই কাজটা করাটা যেমন কাজ করা হয়েছে, যে আইনে যে কাজটা আইনে করতে বলা হয়েছে, সেই কাজটা যদি করা না হয়, সেটা বলা হয়েছে যে সে একটা কাজ করেছে। কি কাজ করেছে? ইলিগেল কাজ করেছে। ওকে, এখন বাকি অংশে কি লেখা আছে সেটা হচ্ছে, এবারে কিন্তু আমরা যখন আইন পড়ে, প্রত্যেকটা আইনের ভিতরে ঢোকার আগে আমরা এই জায়গায় সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা থাকে, এই ব্যাখ্যাটা দেখে দেখে আমরা, এটা অনেকটা সূচির মতো, যে এইটুকু দেখে আমরা বুঝি যে ধারার ভিতরে কি আছে। তো এই ধারাতে কি বলছে? ওয়ার্ডস টু হ্যাভ সেম মিনিং অ্যাজ ইন পেনাল কোড, মানে হচ্ছে পেনাল কোডে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে একই মিনিং হবে। পেনাল কোড হচ্ছে 1860 সালে যে এই আইনটার সাথে রিলেটেড। পেনাল কোড হচ্ছে মৌলিক আইন, যেখানে আমি শুরুতে বলেছিলাম যে মৌলিক আইন কোনটা, যেটা হচ্ছে একটা যে আইনে মানুষের অধিকার নির্ণয় করবে, এবং হচ্ছে এই অধিকারকে কেউ যদি ক্ষুণ্ণ করে তাহলে তার শাস্তির ব্যবস্থা করবে, সেটা হচ্ছে মৌলিক আইন। তো এই আইনটার মৌলিক আইন হচ্ছে পেনাল কোড, বাংলাদেশের অন্যতম। পেনাল কোড হচ্ছে দণ্ডবিধি বা শাস্তির বিধান। পেনাল কোড অর্থ হচ্ছে দণ্ডবিধি বা শাস্তি বিধান। তো শাস্তি বিধান যে আইন, সেই আইনের সাথে এই আইনটা রিলেটেড। ওই আইন হচ্ছে শাস্তি কি কি হবে ওটা লেখা আছে, এবং কোনটা কি অপরাধ সেটা সম্পর্কে সংজ্ঞা দেয়া আছে। মানুষ কে কি অধিকার পাবে সেটা সম্পর্কে ওখানে লেখা আছে। আর এই আইনে হচ্ছে ওই আইনটাকে কিভাবে কার্যকরী করা হবে সেই সম্পর্কে হচ্ছে এই আইনটা। তো এখানে বলছে যে যেসব ওয়ার্ডের একই মিনিং থাকবে পেনাল কোডে, সেটা সম্পর্কে এই অংশটা। তো কি বলছে? অল ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস, সকল শব্দ এবং অভিব্যক্তি। অভিব্যক্তি বলতে কি বলে? আমি ইংলিশ লিটারেচারে পড়েছিলাম তখন হচ্ছে আমরা বলতাম এটাকে বিভিন্ন টার্ম বলতাম, ঠিক আছে। এক্সপ্রেশন বলতে বিভিন্ন ধরনের টার্ম বলা চলে, যে যেমন ওসি, এটা একটা এক্সপ্রেশন। তারপর হচ্ছে উপজেলা বা ম্যাজিস্ট্রেট, এটা একটা এক্সপ্রেশন। এগুলাকে বলা হয় এক্সপ্রেশন বা অভিব্যক্তি। হ্যাঁ, আমরা ধরেন উপজেলা বললাম, এটা একটা ওয়ার্ড বা এটা একটা এক্সপ্রেশন। তো এইভাবে হচ্ছে আমরা যাকে বলি টার্ম, সেটাই আসলে এক্সপ্রেশন হিসেবে এখানে লেখা হয়, অভিব্যক্তি হিসাবে। তো অল ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন ইউজড হিয়ারিং অ্যান্ড ডিফাইন্ড ইন দ্য পেনাল কোড। এই ধারাটা একটু বোঝা কঠিন আছে, কিন্তু খুব সহজ, আসলে অত কঠিন কিছু না। বলছে যে অল ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন ইউজড হিয়ারিং,
এই আইনের ভিতরে যেসব শব্দ বা অভিব্যক্তি ব্যবহার করা হয়েছে অ্যান্ড ডিফাইন্ড ইন পেনাল কোড, এই আইনে ব্যবহার করা হয়েছে কিন্তু পেনাল কোডে এগুলো ডিফাইন করা হয়েছে। অ্যান্ড নট হেয়ার ইন বিফোর ডিফাইন্ড, বলছে যে হেয়ার ইন বিফোর মানে কি, এখানে আগে আমরা যে এতক্ষণ যে সংজ্ঞাগুলো পড়লাম সেই সংজ্ঞাতে যদি ওগুলা ব্যাখ্যা করা না হয়, এখানে যদি সেই সংজ্ঞাতে যদি এই সংজ্ঞাটা না পাওয়া যায়, কোনো ওয়ার্ডের সংজ্ঞা না পাওয়া যায় বা কোনো এক্সপ্রেশনের সংজ্ঞা যদি ইতিপূর্বে পাওয়া না যায় কিন্তু এই আইনে ব্যবহৃত হয়েছে এবং সেটা পেনাল কোডে ব্যাখ্যা করা হয়েছে, ওটার সংজ্ঞা পেনাল কোডে দেওয়া হয়েছে দেখেই আসলে এই আইনে দেওয়া হয়নি। এটাই বলছে যে এই আইনে ব্যবহার করা হয়েছে কিন্তু পেনাল কোডে ব্যাখ্যা করা হয়েছে এবং পেনাল কোডে ব্যাখ্যা করা হয়েছে এবং হচ্ছে এই আইনে ইতিপূর্বে যেটার সংজ্ঞা দেওয়া হয় নাই সেগুলোর ক্ষেত্রে বলছে কি হবে, শেল বি ডিমড টু হ্যাভ দ্য মিনিংস রেসপেক্টিভলি অ্যাট্রিবিউট টু দেম বাই দ্যাট কোড। বলা হচ্ছে যে তাহলে এগুলাকে হচ্ছে ওই আইনে, কোন আইন, পেনাল কোড, দ্যাট কোড, মানে এখানে আমরা দুইটা কোড পাচ্ছি, এটা হচ্ছে এই কোড এবং পেনাল কোড সম্পর্কে বলছে। তো যদি বলা হতো দিস কোড তাহলে বোঝা যেত এই যে ড্যাট শব্দটার ব্যাখ্যা করছি আমি, যদি বলা হতো দিস কোড তাহলে বোঝা যেত যে এই আমাদের প্রসিডিউর অফ ক্রিমিনাল, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের কথা বলা হচ্ছে, যেহেতু ড্যাট বলা হচ্ছে এবং এখানে পেনাল কোডকে রেফার করা হচ্ছে, পেনাল কোড লেখা আছে দেখেন এখানে স্পষ্টভাবে পেনাল কোড যেহেতু লেখা আছে সুতরাং এটা আসলে পেনাল কোডকেই রেফার করছে, ড্যাট শব্দটা পেনাল কোডকে রেফার করছে। তাহলে কি বলছে যে এই আইনে ব্যবহার করা হয়েছে এবং পেনাল কোডে ব্যাখ্যা করা হয়েছে এবং এই আইনের ইতিপূর্বে ব্যাখ্যা করা হয় নাই এই ধরনের শব্দগুলো এবং এক্সপ্রেশনগুলো, অভিব্যক্তিগুলো কি হবে, ওই যে পেনাল কোডে যে সংজ্ঞা আছে সেই অনুযায়ী এগুলাকে অর্থ করা হবে। তো ক্লিয়ার? এবার আসি আমরা 4 এ, সেকশন 4 A1 কি বলা হচ্ছে এখানে আমরা একটু দেখি। এই যে দেখেন আমি যে একটু আগে বলেছিলাম যে কোনো ধারা বাড়বে না কমবে না, আগে যা ছিল তাই থাকবে, কিন্তু আমরা তো অ্যাড করে, মানে আইন যেহেতু প্রতিনিয়ত সংশোধন হতে হতে আসে, 1898 সালের আইন তো এখন পর্যন্ত একই থাকবে না, এটা সংশোধন হবে, এটা পরিবর্তন হবে, পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে। 1898 সালের পরে ইংরেজ চলে গেল, ইন্ডিয়া স্বাধীন হলো, পাকিস্তান থেকে এখন বাংলাদেশ হয়েছে, সুতরাং পার্সপেক্টিভ অনেক চেঞ্জ হয়েছে, পার্সপেক্টিভ যেহেতু চেঞ্জ হয়েছে আইনও চেঞ্জ হবে। তো এখানে কি লিখছে দেখেন, সেকশন 4A ওয়াজ ইনসার্টেড বাই সেকশন 4 অফ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2009 অ্যাক্ট নাম্বার Act number 32 of 2009 with effect from 1st November 2007, মানে এটা 2009 সালে যে সংশোধনটা হয়েছিল সেটা 1st নভেম্বর 2007 সালে কার্যকরী হয়েছিল। তো সেই সময়ে এই 4 এ ধারাটা যুক্ত করা হয়েছে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দেখেন, এটা আবার পরীক্ষা আসতেও পারে, সেকশন 4A কত সালে কত নাম্বার আইনে, কত সালের কত নাম্বার আইনে 4A ধারাটা যুক্ত হয়েছে, এটা প্রশ্ন হতে পারে আবার নাও হতে পারে, তবে সাধারণত আসে না। তারপর এটা আমরা মনে রাখি যে সেকশন 4A হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2009 ইনসার্ট করা হয়েছে এবং এই যে 2009 এটা হচ্ছে 2009 সালের 32 নম্বর আইন এবং এটা হচ্ছে 1 নভেম্বর 2007 সাল থেকে, 1 নভেম্বর 2007 সাল থেকে এটা ইফেক্টিভ, মানে এটা হচ্ছে ভূতপূর্ব যে ইফেক্ট সেটার কথা বলা হচ্ছে, মানে 2009 সালে এটা কার্যকর হলেও, মানে অ্যামেন্ডমেন্ট হলেও দেখা যাচ্ছে যে 2007 সালে এটা কার্যকরিতা ছিল 2007 সাল থেকে। So I don't know actually is it mistakenly written or not.
আচ্ছা, এখানে একটু ব্যাখ্যা করা দরকার। সেটা হচ্ছে 2009 সালে যদি এটা সংশোধন হয় তাহলে 2007 সাল থেকে কিভাবে এটা কার্যকরী হয়। একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে আইনের ভূতপূর্ব কার্যকারিতা সম্পর্কে আমরা জেনারেল ক্লজেস অ্যাক্টে লেখা আছে। সেটা হচ্ছে যদি কোনো আইন, আমি শুরুতেই বলেছিলাম যে আইন যেদিন প্রকাশ হবে, যেদিন পাশ হবে সেদিনই এই আইনটাও যেদিন পাশ হয়েছে সেদিন থেকে কিন্তু কার্যকরী না। আমরা দেখেছি 22 মার্চ 1918 এটা পাশ হয়েছে, কিন্তু কার্যকরী হয়েছে 1 জুলাই 1898। তো এটা হচ্ছে একটা আইন যেদিন তৈরি হয়েছে তার পরে থেকে এটা কার্যকরী হয়েছে। আর ভূতপূর্ব হচ্ছে যদি কোনো আইনে উল্লেখ করে দেয়, কোনো একটা সংশোধনের যদি উল্লেখ করে দেয়, আমরা যদিও এখন সংশোধন করলাম কিন্তু এটা আরও 2 বছর আগে বা 5 বছর আগে থেকে কার্যকরী, তাহলে সেটা কিন্তু কার্যকরী হবে। এটা হচ্ছে আইনের ভূতপূর্ব কার্যকারিতা, মানে হচ্ছে পূর্ব কার্যকারিতা, এটা আগে থেকে কার্যকরী করা হয়েছে, সুতরাং এটা পূর্ব থেকে কার্যকরী। এটা অনেক ক্ষেত্রে হয়। তো এই জিনিসটা আরেকটু আমাকে ভালো করে জানতে হবে আসলে এটা কি। যেহেতু এটা আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, সুতরাং এটাই আসলে সঠিক। এখন আসলে আমরা 4 এতে কি লেখা আছে, ইন দিস কোড, এই কোডে আনলেস দ্য কনটেক্সট আদারওয়াইজ রিকোয়ার্স এনি রেফারেন্স, বলা হচ্ছে এই কোডের মধ্যে আনলেস দ্য কনটেক্সট আদারওয়াইজ রিকোয়ার্স। আবার দেখেন সেই একই কথা বলছে যে পর্যন্ত অন্য কোনো কনটেক্সট, মানে কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, অন্য কোনো পরিস্থিতি যদি আদারওয়াইজ রিকোয়ার্স, মানে হচ্ছে অন্য কোনো কিছু যদি রিকোয়ার না করে, দ্য কনটেক্সট মানে যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিটা যদি অন্য কিছু না চায়, অন্য কিছু রিকোয়ার না করে, তাহলে কি হবে, তাহলে এনি রেফারেন্স, যে কোনো রেফারেন্সের কথা বলছে উইদাউট, এখানে রেফারেন্সের পরে ছোট্ট করে একটা আমরা হাইপেন দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে এই কথাটা ABCDEFG প্রত্যেকের আগেই এই কথাটা আমরা ব্যবহার করব। ইন দিস কোড আনলেস দ্য কনটেক্সট আদারওয়াইজ রিকোয়ার্স, এটা প্রত্যেকটা ক্লজের জন্য প্রযোজ্য, ABCD সব। ওকে, সেকশন 4 সাবসেকশন A1 আবার এখানে একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে আমরা এই যে এখানে একটু লক্ষ্য করেন, আমরা যেহেতু এটা ইনসার্টেড, নতুন একটা ধারা যুক্ত হয়েছে, সুতরাং এটাকে 4 করা ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু সেই আবার এই যে নিচের এর সাথে যাতে গুলিয়ে না যায় সেই কারণে ওটা হচ্ছে ক্যাপিটাল লেটার A এবং পরে ডট, আর এটা হচ্ছে স্মল লেটার A, এটার 2 পাশে ব্র্যাকেট। ওকে, এইভাবে আসলে আইনগুলোকে আলাদা করা হয়। আর আরও একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে আইনের মধ্যে যে আমরা দেখছি প্রত্যেকটা লাইনে লাইনে একটা নাম্বার থাকবে। এটা নাম্বার থাকবে এই কারণে, আইনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেল যে যখন একটা মামলার আর্জি করা হবে, সেখানে দেখা যাচ্ছে যে রেফারেন্স দিয়ে দেবে যে অমুক আইনের এত নাম্বার ধারায় লেখা আছে। এখন এই ধারাটা আমরা খুঁজবো কিভাবে, এই আইনটা কোন জায়গায় লেখা আছে। যেমন আমাদের এখন 4A1 ধারা, এই জায়গাটাই দরকার হয়েছে, 4 ধারা 4A সাবসেকশন 1A, এই জায়গাটাতে আমাদের দরকার হয়েছে। এখন আমরা যদি এইভাবে না লিখতাম, 4A1A এভাবে যদি না লেখা থাকতো, তাহলে কিন্তু এই জায়গাটা কোন জায়গায় কোন লাইনটাকে রেফার করেছে এটা বোঝা যেত না। সুতরাং খুব সহজে যাতে প্রত্যেকটা লাইনকে রেফার করা যায়, এই কারণে কিন্তু প্রত্যেকটা লাইনের আগে একটা নাম্বার দেয়া থাকবে আইনের মধ্যে, থাকে এই কারণে যে যাতে সহজে এটা খুঁজে বের করা যায়। তো নাম্বার যত বেশি লাগুক না কেন এটা ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করা এই কারণে জরুরি, কারণ হচ্ছে এতে করে আইনটাকে খুঁজে বের করা যাবে। আর এই যে পাশে, এটা আরো একবার বললাম আজকে, এই যে পাশে যে ইনস্ট্রাকশনটা দেখছেন, এটা হচ্ছে আইনটাকে খুব সহজভাবে যাতে আমরা খুঁজে বের করতে পারি। যেমন আমাদের এখন কোনো একটা রেফারেন্সের দরকার হলো, আমরা শুধু এই কনস্ট্রাকশন অফ রেফারেন্স এই কথাটা মনে রাখবো, আর এটার ভিতরে কি আছে এটা একটু মনে রাখলে হচ্ছে আমাদের জন্য আইনটা খুঁজে বের করা তখন সহজ হয়ে যায়। এই বিষয়গুলো আরো সামনে বুঝবেন, যখন আমরা সামনের দিকে আগাবো তখন দেখবো যে আমরা
এগুলোর প্রয়োজন হবে আরো বেশি। তো কি বলছে 4-এর এতে এখন আমরা আসছি 4-এর A1A, উইদাউট এনি কোয়ালিফাইং ওয়ার্ড টু এ ম্যাজিস্ট্রেট শেল বি কনস্ট্রুড অ্যাজ এ রেফারেন্স টু এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বলছে কি, বলছে যে যদি কোনো কোয়ালিফাইং ওয়ার্ড না থাকে, কোয়ালিফাইং ওয়ার্ড কি, আমরা যেটা গ্রামারের ভাষা বলি অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে এটাকে কোনো রেফারেন্স যদি না থাকে যে কোন ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটের কোনো কি ধরনের ম্যাজিস্ট্রেট, এটা যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে এটা শেল বি কনস্ট্রুড, এটাকে সংজ্ঞায়িত করা হবে অ্যাজ এ রেফারেন্স টু এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মানে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এটা রেফারেন্স করা হবে যদি কোনো কোয়ালিফাইং ওয়ার্ড লেখা না থাকে, ওটাতে কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হবে। আচ্ছা, এটা হচ্ছে এ গেল। বিতে কি বলছে, বিতে বলছে উইথ এ কোয়ালিফাইং ওয়ার্ড নট বিং এ ওয়ার্ড ক্লিয়ারলি ইন্ডিকেট এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বলা হচ্ছে একটা কোয়ালিফাইং ওয়ার্ড থাকবে ম্যাজিস্ট্রেটের সাথে, যে কোনো একটা ওয়ার্ড থাকতে পারে এবং সেটা যদি ক্লিয়ারলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে না বোঝায় তাহলে শেল বি কনস্ট্রুড অ্যাজ রেফারেন্স টু এ ম্যাজিস্ট্রেট অ্যাজ ইন্ডিকেটেড ইন সাবসেকশন 2B। বলা হচ্ছে যে যদি ক্লিয়ারলি ইন্ডিকেট না থাকে যে এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং একটা কোয়ালিফাইং ওয়ার্ড থাকে, কোনো কিছু উল্লেখ থাকে, তাহলে সেটা ইন্ডিকেট করবে মূলত এই ধারার 2-এর বি ধারা। এখানে দেখেন আমি প্রথম যখন পড়েছিলাম আমার বুঝতে একটু কষ্ট হয়েছিল, দ্যাট কোড এই কথাটা, এই যে দ্যাট কোড এই কথাটা কাকে রেফার করছে এটা বুঝতে একটু কষ্ট হয়েছিল। পরবর্তীতে আমি যখন ভালো করে অনেকবার পড়ার পরে আমি বুঝলাম যে দ্যাট কোড বলতে পেনাল কোডটা বোঝাচ্ছে, মানে এখানে যেহেতু দুইটা কোড, পেনাল কোড অ্যান্ড ক্রিমিনাল প্রসিডিউর, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, যেহেতু এই দুইটা আইন আছে সুতরাং দ্যাট কোড মানে পেনাল কোড, দিস কোড মানে ক্রিমিনাল প্রসিডিউর কোড। এটা আমাকে বুঝতে একটু কষ্ট হয়েছে। আবার এখানেও এসে একটু কষ্ট হয়েছে যে সাবসেকশন 2 বলতে কি বোঝাচ্ছে, যেহেতু ম্যাজিস্ট্রেট বোঝাচ্ছে, আমরা তো 3-এর 2 নাম্বার ধারায় দেখেছিলাম, তো 3-এর 2 নাম্বার ধারা কি ম্যাজিস্ট্রেট, আমি একটু কনফিউজ ছিলাম। শেষে এটার একটা সমাধান হচ্ছে যেহেতু সাবসেকশন 2 বলছে এবং সেকশন কোনটা উল্লেখ করছে না, সুতরাং হচ্ছে আমরা বর্তমানে যে সেকশনের ভিতরে আছে এই সেকশনেই থাকতে হবে, এই সেকশনের বাইরে আমরা চিন্তা করতে পারবো না। যদি বলা হতো যে সেকশন 2 সাবসেকশন এই ধরনের যদি উল্লেখ থাকতো তাহলে আমরা সেটাকে ওইদিকে যেতে পারতাম, যেহেতু এই সেকশনের ভিতরে কথা হচ্ছে সুতরাং এখানে সাবসেকশন 2B বলতে এই সেকশনটাকে বোঝাচ্ছে। কোন সেকশন? এই যে 4-এর A, আমরা এখন আছি 4-এর A সেকশনে। 4A সেকশনের 2B সেকশনটাকে বলছে যে যদি কোয়ালিফাইং ওয়ার্ড নট বিং, যদি একটা ম্যাজিস্ট্রেটের সাথে যদি একটা কোয়ালিফাইং ওয়ার্ড থাকে এবং সেটা পরিষ্কারভাবে বলে না দেয়, ক্লিয়ারলি ইন্ডিকেটিং, সেটা যদি পরিষ্কারভাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে না বোঝায় তাহলে এটা কাকে রেফার করবে, কাকে বোঝাবে, সেটা হচ্ছে এই আইনের এই ধারার মানে 4-এর A ধারার 2B সাবসেকশনে যেটা উল্লেখ আছে সেটাই হবে। তো 2B সাবসেকশনে কি আছে এটা আমরা পরে দেখব। আচ্ছা, পড়ে যাই, সেটা হচ্ছে হোয়ার 2, দেখেন এটা শুরু থেকে পড়ছে এই কারণেই, 2 শুরু থেকে পড়ছে এই কারণেই, এখানেও দেখেন এই যে ছোট্ট করে একটা হাইপেন দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এই কথাটা A এবং B দুইটার জন্যই প্রযোজ্য। বলছে হোয়ার আন্ডার এনি ল ফর টাইম বিং ইন ফোর্স আদার দেন দিস কোড, মানে এই কোড ছাড়া অন্য যে কোনো আইন যেটা প্রচলিত আইন। টাইম বিং শব্দটার অর্থ আমি শুরুতে যেটা মনে করেছিলাম সেটা হচ্ছে সাময়িক সময়ের জন্য, কিন্তু টাইম বিং আইনে ব্যবহৃত হয় মূলত যে বর্তমানে কার্যকরী আছে এরকম বোঝানোর জন্য, মানে একটা নির্দিষ্ট সময় কার্যকরী আছে, কার্যকর আছে, এই ধরনের আইন বোঝানোর জন্য টাইম বিং শব্দটা ব্যবহার করা হয়। তাহলে কার্যকরী এই আইন আন্ডার এনি ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স আদার দেন দিস কোড, ওই যে বলেছিলাম দিস কোড বলতে এই আইনকে বোঝাবে, মানে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরকে বোঝাবে দিস কোড, এই কোডের থেকে অন্য, মানে এই ক্রিমিনাল প্রসিডিউর অফ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর থেকে আলাদা ছাড়া অন্য যে কোনো আইনের আওতায় কি বলছে
টাইমিং ইন ফোর্স আদার দেন দ্য ফাংশনস এক্সারসাইজেবল বাই এ ম্যাজিস্ট্রেট রিলেটস টু ম্যাটার্স। বলছে যে এই আইনে কি বলছে যে এই আইন ছাড়া অন্য যে কোনো আইনেও যদি কি হয়, অন্য কোনো আইনে হয় আর যেখানে যে এ ম্যাজিস্ট্রেট দ্য ফাংশন এক্সারসাইজেবল বাই এ ম্যাজিস্ট্রেট, মানে একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক চর্চা করার কাজ, যেটা একজন ম্যাজিস্ট্রেট যেই প্র্যাকটিস করবে, যে কাজগুলো প্র্যাকটিস করবে সেগুলা যে ম্যাটারগুলোর সাথে জড়িত, যে বিষয়াবলীর সাথে জড়িত, সেটা যদি যে এটা যদি রিলেট হয় কোন বিষয়ের সাথে, হুইচ আর, এই যে আমরা বিতে চলে আসছে, হুইচ আর অ্যাডমিনিস্ট্রেটিভ অর এক্সিকিউটিভ ইন নেচার, মানে হচ্ছে যেগুলো হচ্ছে প্রশাসনিক বা এক্সিকিউটিভ, প্রকৃতিগতভাবে প্রশাসনিক অথবা এক্সিকিউটিভ। এখন প্রশাসনিক বা এক্সিকিউটিভ বলতে কি বোঝাচ্ছে সেটার আবার সংজ্ঞা দিচ্ছে, সাচ অ্যাজ গ্যাদারিং অফ লাইসেন্স, সাচ অ্যাজ গ্রান্টিং অফ এ লাইসেন্স, মানে একটা লাইসেন্সকে গ্রান্ট করা, দ্য সাসপেনশন অর ক্যান্সেলেশন অফ এ লাইসেন্স, একটা লাইসেন্সকে কি করা, স্থগিত করা বা এটা ক্যান্সেল করে দেওয়া, বাতিল করে দেওয়া। স্যাংশনিং এ প্রসিকিউশন অর উইথড্রয়িং ফ্রম এ প্রসিকিউশন, একটা প্রসিকিউশন, একটা বিচার কার্যকে কি করা, এটা থেকে উইথড্র করা বা এটাকে বন্ধ করে দেওয়া, অথবা হচ্ছে দে শেল সাবজেক্ট অ্যাজ অ্যাপোরসেড বি এক্সারসাইজেবল বাই অ্যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তার মানে বলা হচ্ছে যে যারা এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ বা এক্সিকিউটিভ প্রকৃতির কাজ করবে তাদেরকে কি বলা হবে, তারা হচ্ছে ইতিপূর্বে যেটা বলা হয়েছে সেই অনুযায়ী হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তারা কাজ করতে পারবে। তাহলে আমরা 4-এর বিটা পেয়ে গেলাম, 4-এর 2-এর বি, 4-এর এ 2-এর বি পেয়ে গেলাম। এখানে এই কথাটা বলেছে, তাহলে কি বলছে যে যদি স্পষ্টভাবে, যদি 4-এর এ 1-এর বি, 4-এর এ 1-এর বিতে কি বলছে, উইথ এ কোয়ালিফাইং ওয়ার্ড নট বিং এ ওয়ার্ড ক্লিয়ারলি ইন্ডিকেটেড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মানে একটা ওয়ার্ড যদি সরাসরি স্পষ্টভাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে না বলে এবং ওই ম্যাজিস্ট্রেট শব্দের সাথে যদি কোয়ালিফাইং কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে, 2-এর বি অনুযায়ী হচ্ছে ম্যাজিস্ট্রেটকে ইন্ডিকেট করবে। তাহলে 2-এর বি কোন ম্যাজিস্ট্রেটকে ইন্ডিকেট করেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখন আসেন আমরা 3, টু এ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট শেল বি কনস্টিটিউট অ্যাজ এ রেফারেন্স টু, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সংজ্ঞায়িত করবে রেফার পসিবলি একটা কমেন্ট আসছে, কিন্তু আমি যেখান থেকে আসছি, যেখান থেকে লাইভ করছি, এখান থেকে কমেন্ট পড়া সম্ভব না। আচ্ছা, সিতে কি বলা হচ্ছে, তাহলে আমরা সিতে আসি। টু এ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট শেল বি কনস্টিটিউট অ্যাজ এ রেফারেন্স টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইফ দ্য ফাংশনস accessible are of nature specified by in clause B of subsection 2. The district magistrate, if functions accessible are of the nature specified in clause B of subsection 2, or the chief judicial magistrate, or as the case may be the chief metropolitan magistrate, if the functions accessible are of the nature specified in clause A of subsection 2. অর্থাৎ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হচ্ছে রেফার করবে, সংজ্ঞায়িত করবে, রেফার করবে কাকে, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইফ ফাংশন অ্যাক্সেসিবল আর অফ দ্য নেচার স্পেসিফাইড ইন ক্লজ বি সাবসেকশন 2। এখন সাবসেকশন 2 এর ক্লজ বি কি, ওই যে আমরা যেটা একটু আগে পড়ে এসেছি হুইচ আর অ্যাডমিনিস্ট্রেটিভ, ওটাই। এখানে দেখেন আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই যে 4-এর এ কথাটা লেখা আছে, এটা হচ্ছে সেকশন, আর 1 এই কথাটা হচ্ছে সাবসেকশন, আর এটাকে বলা হচ্ছে, এই যে এ লেখা আছে এটাকে বলা হচ্ছে ক্লজ। তার মানে সেকশন 4-এর এ সাবসেকশন 1 ক্লজ এ। ঠিক একইভাবে সেকশন 4-এর এ
সাবসেকশন 2 ক্লজ হচ্ছে বি। ওকে, তাহলে আমরা একটু ডিলে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের ওই যে সাবসেকশন 2 এ একটু যেতে হচ্ছে আসতে হচ্ছে, এখানে একটু ডিলে হচ্ছে, সেই কারণে দুঃখিত। তো এখানে বলছে যে 2 নম্বরে কি বলছে, দ্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর অ্যাজ দ্য কেস মে বি, the chief metropolitan magistrate if the function accessible are of the nature specified in clause A of subsection 2। এই দুইটা বিষয়ের জন্য আমাদেরকে সাবসেকশন 2 এর A এবং 2 এর B এই দুইটা বিষয়ে যেতে হবে। তো আমরা সাবসেকশন 2 এর B এ পড়েছি, এটা আবার পড়বো যখন তখন আসবো। আমরা শুধু এটা বুঝে নিই যে সেটা হচ্ছে সাবসেকশন B, ক্লজ বি অফ সাবসেকশন 2 বলতে বোঝাচ্ছে এই ধারাটাকে, এই যে 2 সাবসেকশন 2 ক্লজ বি, আর সাবসেকশন 2 ক্লজ এ বোঝাচ্ছে এই যে সাবসেকশন 2 এই যে ক্লজ এ, সরি এটা হচ্ছে ক্লজ এ। ওকে, ডি বলছে অ্যাসিস্ট্যান্ট সেশন জজ শেল বি কনস্টিটিউট অ্যাজ এ রেফারেন্স টু এ জয়েন্ট সেশন জজ। প্রথম দুইটা এ এবং বি তে বলছে, সি এর 1, 2 তে বলছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বললে সেটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বোঝাবে, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বললে হচ্ছে এই আইনের এই ধারার মানে 4-এর এ ধারার 2-এর এ উপধারায় যেটা লেখা আছে সেটাকে বোঝাবে, সেটা অনুযায়ী কার্যক্রম হবে। এখন আসছি আমরা ডি নাম্বারে। ডি নাম্বার হচ্ছে টু অ্যান অ্যাসিস্ট্যান্ট জাজ সেশন জাজ শেল বি কনস্টিটিউট অ্যাজ রেফারেন্স টু এ জয়েন্ট সেশন জাজ। মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ কে সংজ্ঞায়িত করা হবে জয়েন্ট সেশন জাজ হিসেবে। To an area which include a metropolitan area shall be constituted as a reference to such metropolitan area। মানে যে এরিয়াটা মেট্রোপলিটন এরিয়া তে যুক্ত হয়েছে সেটা মেট্রোপলিটন এরিয়া হিসেবে হবে। To any reference to a magistrate of first, second or third class in relation to an area which is included in a metropolitan area shall be constituted as a reference to the metropolitan magistrate exercising jurisdiction in that area। To any reference to a magistrate of first, second, third, আমরা ম্যাজিস্ট্রেট ফার্স্ট, সেকেন্ড, থার্ড পড়েছি 3-এর 2 নম্বর ধারায়, যে কোন একটা এরিয়াতে টু অ্যান এরিয়া হুইচ ইনক্লুড মেট্রোপলিটন এরিয়া, যে কোন একটা মেট্রোপলিটন এরিয়াতে ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস যদি বলা হয় সেটা হচ্ছে শেল বি কনস্টিটিউট অ্যাজ রেফারেন্স টু দ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এক্সারসাইজিং জুরিসডিকশন ইন দিস এরিয়া। মানে এটা সংজ্ঞায়িত করবে কাকে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে, যিনি হচ্ছে ওই এলাকার এখতিয়ার রাখেন, তাকে বোঝানো হবে। জি, to a magistrate of first class, second class, third class in relation to an area outside a metropolitan area shall be construed as a reference to a judicial magistrate of the first class, second class or third class exercising jurisdiction in that area। তার মানে বলছে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ইন রিলেশন টু অ্যান এরিয়া আউটসাইড অফ মেট্রোপলিটন এরিয়া। মেট্রোপলিটন এরিয়ার আউটসাইডে যদি হয় তাহলে ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস রেফার করবে কাকে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাসকে সে রেফার করবে। আর এটা যদি মেট্রোপলিটন এরিয়াতে হয় তাহলে হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে বোঝাবে, যে হচ্ছে
ওই এরিয়ার এখতিয়ার রাখেন। মানে মেট্রোপলিটন এরিয়াতে কি বলছে, এফ 4 এ 1F উপধারায় কি বলছে, সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বলবে ম্যাজিস্ট্রেট কোথায়, মেট্রোপলিটন এরিয়াতে বলবে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকেই এটা রেফার করবে। আর মেট্রোপলিটন এরিয়ার বাইরে হলে সেটা ওই যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস যে জুরিসডিকশন আছে, যে এখতিয়ার আছে, তাদেরকেই রেফার করা হবে। এখন আসি আমরা যে উপরে কয়েকটা ধারায় পড়ে আসছি 2 A এবং 2 B, 4 A ধারার 2 A এবং 2 B আমরা যেটা পড়েছি যে সাবসেকশন 2 ক্লজ A সাবসেকশন 2 ক্লজ B, সেটাতে আসি। Where under any law for time being in force other than this code the function exercisable by a magistrate relates to matters which involves the appreciation or shifting of evidence or the formulation of any decision which exposes any person to any punishment or penalty of detention in custody pending investigation, inquiry or trial or other proceeding, or would have the effect of sending him for trial before any court, they shall subject to the provision of the code be exercisable by a judicial magistrate। বলা হচ্ছে যে এই ল ব্যতীত অন্য যে কোনো আইনে এই কোডটা ব্যতীত, দিস কোড, এই কোড ব্যতীত অন্য যে কোনো আইনে ম্যাজিস্ট্রেট যে কাজগুলো করবে, যে ফাংশনগুলো সে প্র্যাকটিস করবে, এক্সারসাইজ করবে, সেগুলো যখন এই ম্যাটারগুলো, কোন ম্যাটারগুলো, হুইচ ইনভলভস in the appreciation or shifting of evidence, যেটা বলা হচ্ছে যে এটা এভিডেন্সকে স্থানান্তরিত করবে বা এভিডেন্সকে কি করবে, অ্যাপ্রিসিয়েশন করবে, অথবা হচ্ছে ফর্মুলেশন অফ এনি ডিসিশন হুইচ এক্সপোজেস এনি পারসন টু এনি পানিশমেন্ট, বলা হচ্ছে যে অথবা কোনো কিছুকে গঠন করা, যে কোনো একটা ডিসিশন সে গঠন করা নেবে, হুইচ এক্সপোজেস, যেটা কি করবে, এক্সপোজ করবে বা দিবে, এনি পারসন টু এনি পানিশমেন্ট, যেটা হচ্ছে কোনো ব্যক্তিকে যে কোনো একটা শাস্তি দিবে অথবা যে কোনো একটা জরিমানা করবে। পেনাল্টি, পানিশমেন্ট অ্যান্ড পেনাল্টি পার্থক্য আছে। পানিশমেন্ট হচ্ছে শাস্তি, পেনাল্টি হচ্ছে জরিমানা করবে। অফ ডিটেনশন ইন কাস্টাডি পেন্ডিং ইনভেস্টিগেশন, ইনকোয়ারি অর ট্রায়াল, তার মানে হচ্ছে বিচার কার্যের সাথে যেগুলো জড়িত আছে অপরাধের, সেই যে এক্সারসাইজ করবে সে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর এখানে পরবর্তী বিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং এক্সিকিউটিভ প্রকৃতির কাজ করবে। তো সুতরাং 4 A ধারাটা, 4 A যে আমরা ধারা দেখছি, এটা হচ্ছে 2009 সালে যুক্ত হয়েছে এবং এটা মূলত বিভিন্ন ম্যাজিস্ট্রেটের বর্ণনা দিয়েছে। তো যাই হোক, আজকে অনেক দূর এগিয়ে গিয়েছি, তো আবার আশা করছি কালকে 11টার মধ্যে চলে আসবো লাইভে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই লাইভ সম্পর্কে অবশ্যই মতামত দিবেন, কমেন্ট দিবেন। যদি কিছু জানার থাকে, কোনো দ্বিমত থাকে, তাহলে অবশ্যই জানাবেন। তো সে পর্যন্ত আবার আগামীকালকের ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।